রেজাউল করিম, যেমনটি আসলে জাতীয় নাগরিক কমিটি বলছে, যারা বিচার এবং সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদেরও পরিণত হবে আওয়ামী লীগের মতো। হ্যাঁ, খুব ভালো কথা আর কি। আপনার এই জুলাই বিপ্লবের একটা লক্ষ্যই ছিল যে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং আজকে যদি এই বিচারহীনতার যে বাধা সৃষ্টি, সেটা তো আর কোনো রাজনৈতিক দল, বিএনপি বা জামাত বা অন্যান্য যেসব রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়েছিল তারা কেউই করছে না। কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তারা নিরপেক্ষতার দাবি নিয়েই সরকারে আছেন, যদিও জনগণের পক্ষ থেকে অনেকের ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা নিরপেক্ষ নন, কিন্তু তারপরেও তারা নিরপেক্ষতার দাবি নিয়েই সরকারে আছেন। তো বিচারহীনতা যদি মানে এখনও এই সংস্কৃতি থাকে, সেটার জন্য দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে, কারণ এই বিচার করার দায়িত্ব তাদের ছিল। আজকে গুম কমিশনের রিপোর্ট আপনার আমরা এখন পর্যন্ত মানে পূর্ণাঙ্গ রিপোর্ট, যে রিপোর্টের মাধ্যমে আর কি যে কতজন লোক গুম হলো এবং তাদের পরিণতি কী, যেমন গুম কমিশনের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা মনে হয় না যে 430 জনের মতো লোককে আবার ফেরত পাবো। তো এটা সুনির্দিষ্টভাবে কিন্তু সরকার কি নিশ্চিত করতে হবে, এবং যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা এটা সরকারি দায়িত্ব। যেহেতু একটু আগে যেটা আমি বললাম যে আপনার এই যে যারা আপনার ভোটারবিহীন নির্বাচন করলো, ভোটাধিকার হরণ করলো, এদের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেটার কোনো প্রস্তুতি আমরা দেখছি না। বিচার বিভাগকে যে আপনার একটা পুনর্গঠন করা, আজকে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে আপনার সংবিধানকে কাটাছেঁড়া করা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, পলিটিক্যাল কিলিং হয়েছে, সেইগুলোর আপনার যে একটা পুনর্গঠন বা বিচার, সেটা কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব। বিরোধী দল না, রাজনৈতিক দল শুধু পারে সরকারকে সহযোগিতা করতে। সেটা যদি সরকার সহযোগিতা চায়, এখন সরকার তাদেরকে সহযোগিতার পরিবর্তে যদি বিষেধগার করে বা তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, স্টেটমেন্ট দেয়, তাহলে তার আপনার এটা দুঃখজনক এবং সেটা গণতন্ত্রের পথে বাধা, এবং এটা একটা অজুহাত হিসেবেই আপনার এটা থাকবে। গণঅভ্যুত্থানের পর আমরা যে ঐক্যের কথা শুনছি, সেই ঐক্যে কি তাহলে ফাটল ধরে গেল? আমি এভাবে দেখতে চাই না। কারণ হচ্ছে যে আপনার যেমন প্রধান উপদেষ্টা উনি কিন্তু কয়েকবার বলেছেন যে আপনারা দ্বিধাহীন চিত্তে আমার সমালোচনা করুন, এবং আপনি দেখবেন যে আমি এখানেও এই স্টুডিওতে কয়েকবার এসেছি বা অন্যান্য স্টুডিওতে যাই, আপনার সেখানে আমি কিন্তু একদম খোলা মনে কথা বলতে পারছি। আপনার একটা রাজনৈতিক দল বা একটা ব্যক্তি বা একটা সংগঠন বা সরকার তাদের মতামত প্রকাশ করবে, তাদের মতদ্বৈধতা থাকবে, মতভিন্নতা থাকবে, বা অনেক সময় ঐক্যমত হবে। মতদ্বৈধতা থাকলে, মতভিন্নতা থাকলে যে এটা আপনার ঐক্য বিনষ্ট হয়ে গেল, বিষয়টা এরকম না। আমরা যদি গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য একমত থাকি, সেটাই হচ্ছে বড় কথা। এখন রাজনৈতিক দলগুলো কিংস পার্টি গঠনের ব্যাপারে তাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু ছাত্ররা রাজনৈতিক দল গঠন করুক এ ব্যাপারে তো কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি বা নিষেধও করেনি। যেটা স্নিগ্ধা আপু একটু আগে বললেন যে যেসব ছাত্র উপদেষ্টা পরিষদে রয়েছেন, ওনাদের ম্যাচিউর আচরণ হতো যে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না বা যুক্ত নই, কিন্তু তারা যখন কোনো রাজনৈতিক উদীয়মান কোনো রাজনৈতিক দলকে বা কোনো নেতৃবৃন্দকে খবরদারি করে বা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, তখন কিন্তু এটা একটা প্রশ্ন তৈরি হতে পারে। সুতরাং সেই বিষয়গুলোকে তাদের একটু খেয়াল করে কাজ করা দরকার। বিএনপি যখন এই প্রশ্নটি তুলছে যে ছাত্ররা উপদেষ্টা পরিষদে আছে, উপদেষ্টা যেমন নাহিদ ইসলাম বলেছে যে প্রশাসনের স্তরে স্তরে বিএনপি লোক আছে, সেটিও তো নিশ্চয়ই বিবেচনা করা উচিত। হ্যাঁ, তাদেরকে তো কেউ নিষেধ করে না যে প্রশাসনের বিভিন্ন স্তরে যদি বিএনপির লোক থাকে তারা সেটা বিবেচনা করুক, কিন্তু কিভাবে তারা বিএনপির লোকজন আছে সেটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। কারণ গত 17 বছরে, 15 বছরও ঠিকঠাক, কারণ হচ্ছে যে 1/11-এর পর থেকেই বিএনপিকে এলিমিনেশনের ট্রাই করা হয়েছিল, বিএনপিকে চরমভাবে আপনার মানে ভঙ্গুর করে বিনষ্ট করার জন্য চেষ্টা করেছিল। সে কারণে বিএনপি নেত্রীকে জেলে পাঠানো হয়েছিল, বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে পঙ্গু করে বিদেশে পাঠানো হয়েছিল, দলকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছিল, দলের অফিসকে আপনার দখল করা হয়েছিল, এবং এহেন কোনো কাজ নাই যেটা 1/11-এর গভর্নমেন্ট করে নাই। এবং খুব পরিতাপের বিষয় যে আপনার আজকে নাহিদ সাহেব বলেন যে বিএনপি 1/11-এর মতো একটি সরকার চায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল 1/11-এ বিএনপি, এবং সেই থেকে যে গণতান্ত্রিক
পদ্ধতির প্রতি যে একটা আঘাত, সেটা আপনার এটা আমরা আশা করেছিলাম যে বা 8ই আগস্টের সরকারের মাধ্যমে সেটা নির্মূল হবে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকজন বা এই বর্তমান সরকারেও আপনার আগের ফ্যাসিস্টের সহযোগী বিভিন্ন জায়গায় এখনো কিন্তু ফ্যাসিস্টের সহযোগী রয়েছে। আপনি দেখবেন যে এই বাংলা একাডেমির পুরস্কার, সেখানে আপনার মুজিব বন্দনা করে এরকম লেখক পুরস্কার পেয়েছেন। তো আপনার বিএনপির লোকজন কোত্থেকে থাকবে, কিভাবে থাকবে? আর বিএনপি তো নিষেধ করে নাই যে আপনার বিএনপির লোকদের। ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। যেমনটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। কেমন হবে সামনের দিনের রাজনীতি সেই প্রেক্ষাপটে? না দেখুন, আমার কাছে বিষয়টা মুজিববাদ বিগত সরকার যে রেজিম ছিল তারা নানাভাবে সেটা বলেছে, কিন্তু আমার মনে পড়ে না যে আসলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কখনো জিয়াবাদ নামে কোনো ডিসকোর্সকে সামনে নিয়ে এসেছিল। তো এটা খুব ভালো হতো যদি নাগরিক কমিটির এই পাটোয়ারি সাহেব আমাদের কাছে আগে এটা পরিষ্কার করতো। কারণ দেখেন, যারা তরুণ তারা তো এটাও জানতে চায় যে জিয়াবাদ কি জিনিস, কারণ গত 15 বছর ধরে তো আমরা জানিই না, আমরা এটাও জানি না যে জিয়াবাদ কবে থেকে আসলো। যখন আপনি এই ধারণাগুলোকে আমাদের স্পষ্ট করবেন যে মুজিববাদ জিয়াবাদ এই দুইটা কিভাবে এক বা কিভাবে ভিন্ন, তারপরে না আমি সিদ্ধান্ত নিব যে আসলে দুটাকে আমার গ্রহণ করা উচিত নাকি ত্যাগ করা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে এই মুজিববাদ জিয়াবাদের পাশাপাশি সমন্বয়কবাদ যদি চলে আসে তাহলে বিষয়টা কিন্তু ভীষণ বিপজ্জনক। কাজেই এই ধরনের রেটরিক টার্ম ইউজ করা আমি বলবো ভীষণ রকমের প্রবলেম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম আপনাকে।